জরুরি অবস্থা জারি, রাজনৈতিক হাতিয়ার হবে না, একমত সব দলই। সংশোধনের ভার নির্বাচিত সংসদের জন্য রাখার পক্ষে বিএনপি। নির্বাচিত সরকারের চেয়ে শক্তিশালী কোনো সরকার হতে পারে না, ৩১ দফাতে বাংলাদেশের ভবিষ্যৎ, বললেন মির্জা ফখরুল। মানবতাবিরোধী অপরাধের অভিযোগে শেখ হাসিনা, আসাদুজ্জামান কামাল, সাবেক আইজিপি মামুনের বিরুদ্ধে চার্জ গঠনের আদেশ ১০ জুলাই। রাষ্ট্র সংস্কারের মধ্য দিয়ে নতুন বাংলাদেশ গঠন করতে চায় এনসিপি, জানালেন নাহিদ ইসলাম। কেন্দ্রীয় শহীদ মিনার থেকে ইশতেহার ঘোষণা ৩ আগস্ট। ঐক্যে যেন ফাটল না ধরে সতর্ক থাকার আহ্বান ইশরাক হোসেনের। পরিচয় লুকিয়েও আওয়ামী লীগের কেউ যেন ভোটে আসতে না পারে, ইসিকে এনডিএম এর তাগিদ। দেখছিলেন ক্রাউন 7 সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। জরুরি অবস্থা জারির বিষয়ে প্রয়োজনীয় সংশোধনী আনার ভার সংসদের উপর ছাড়তে চায় বিএনপি। তবে জাতীয় নাগরিক পার্টি এনসিপি বলছে, সবকিছু সংসদের উপর ছেড়ে দিলে ঐকমত্য কমিশন গুরুত্বহীন হয়ে যাবে। কমিশনের বৈঠকে এমন পরস্পর বিরোধী বক্তব্য উঠে আসে দল দুটোর নেতাদের বক্তব্যে। আর জরুরি অবস্থা রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করা হবে না, এ বিষয়ে সকল দল একমত, জানিয়েছেন কমিশনের সহসভাপতি আলী রিয়াজ। রিপোর্ট ফররুখ বাবুর। সকল রাজনৈতিক দলকে সাথে নিয়ে সোমবার দ্বিতীয় ধাপের ১০ম দিনের বৈঠকে ঐকমত্য কমিশনের আলোচনায় ৩টি বিষয়ে প্রস্তাব রাখা হয়। সেখানে সংসদে নারী আসন, জরুরি পরিস্থিতি জারি এবং উপজেলা পর্যায়ে আদালত স্থাপনের ক্ষেত্রে মতামত চাওয়া হয়। দিনভর ফরেন সার্ভিস একাডেমিতে আলোচনায় অংশ নেওয়া রাজনৈতিক দলগুলো দুটি বিষয়ের অধিকাংশ ক্ষেত্রে একমত হয়েছে, জানান কমিশনের সহসভাপতি আলী রিয়াজ। বলেন, আজকের আলোচনা সফল। জরুরি অবস্থা কোনো অবস্থাতেই কোনো পরিস্থিতিতেই রাজনৈতিকভাবে ব্যবহৃত না হয় সেটা নিশ্চিত করার বিষয়ে ঐকমত্য হয়েছে। তারপরেও আমরা যেটা সিদ্ধান্ত নিয়েছি যে আজকেই আমরা বলছি না যে ১৪১ ধারার অনুচ্ছেদের বিষয়টা এইখানেই নিষ্পত্তি হলো। রাজনৈতিক দলগুলো এটা নিয়ে যেহেতু একটি সুস্পষ্ট প্রস্তাব ছিল জাতীয় ঐকমত্য কমিশনের পক্ষ থেকে, প্রস্তাবটি আজকেই দেয়া হয়েছে, এটা সংশোধিত প্রস্তাব। তার কারণ হচ্ছে যে অতীতে মূল প্রস্তাবে এনসিসির মাধ্যমে ব্যবস্থার কথা বলা হয়েছিল এই বিষয়ে। তদুপরি সংবিধান সংস্কার কমিশন ১৪১-এর খ এবং গ বাতিল করার কথা বলেছিল, যে বিষয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে একমত হওয়া যায়নি। সে কারণেই সংশোধিত একটি প্রস্তাব আজকে ঐকমত্য কমিশন রাজনৈতিক দলগুলোকে দিয়েছিল। তারা সেগুলো পড়েছেন, বিবেচনা করেছেন, আলোচনা করেছেন। দুটো বিষয় আমরা একমতের জায়গায় এসেছি। অন্যান্য বিষয়গুলো খানিকটা আলোচনার প্রয়োজন হবে। সভা শেষে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ জানান, তারা প্রতিশ্রুতি দিয়েছেন জরুরি পরিস্থিতি জারির ক্ষেত্রে রাজনৈতিক অপব্যবহার করা হবে না। তবে জরুরি অবস্থা জারি সংস্কারের বিষয় সংসদে বিস্তারিত আলোচনার মাধ্যমে করা উচিত। নীতিগতভাবে আমরা জরুরি আইন বা জরুরি অবস্থা ঘোষণার ক্ষেত্রে যে আইনগুলো, সেই বিধানগুলোতে প্রয়োজনীয় সংস্কার, প্রয়োজনীয় সংশোধনী আনা প্রয়োজন, এই ব্যাপারে একমত। এবং এটা রাজনৈতিকভাবে ব্যবহার করা যাবে না, এই ব্যাপারে একমত। কিন্তু বিস্তারিত কি কি নাগরিক অধিকার স্থগিত হবে না হবে, কি কি বিধান আরও সংযোজিত হবে, পরিবর্তন করা হবে, এই বিষয়ে বিস্তারিত আলোচনা সংসদে হওয়াই ভালো। এবং সেই হিসাবে বিস্তারিত আলোচনার সাথে সে সমস্ত বিধান সংযুক্ত, পরিবর্তন, সংযোজন এগুলো করা যাবে। বিএনপির এমন প্রস্তাবের বিরোধিতা করেছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। দলটির সদস্য সচিব আক্তার হোসেন বলেন, সংস্কারের সকল বিষয় সংসদে ঠেলে দিলে সংস্কার কমিশন গুরুত্ব হারাবে। সংস্কার বিষয়টাকে পার্লামেন্টের দিকে ঠেলে দেওয়ার চেষ্টা করা হয়েছে। জাতীয় নাগরিক পার্টি এনসিপি মনে করে সংস্কারের ম্যান্ডেট এই সরকারের হাতেই রয়েছে। আমরা যারা ঐকমত্য কমিশনে বসছি, জনগণের প্রতিনিধিত্ব করছি, আমরা সংস্কারের বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করবার অধিকার রাখি। পরবর্তী সংসদের কাছে সংস্কারের কার্যভারকে ছেড়ে দেওয়ার আমরা পক্ষপাতী নই। আইনজীবীরা ব্যক্তি স্বার্থের কারণে বিভাগীয় পর্যায়ে হাইকোর্ট বেঞ্চ স্থাপনের বিরোধিতা করছে বলেও মন্তব্য করেন তিনি। আইনজীবীরা, বাংলাদেশের বিচারপতিরা, তারা ব্যক্তিগত স্বার্থকে উপেক্ষা করে জনগণের স্বার্থের প্রতি তারা অবশ্যই মনোযোগী হবেন। ফররুখ বাবু, বাংলা ভিশন,
ঢাকা। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, নির্বাচনের যত দেরি হবে বাংলাদেশ তত পিছিয়ে যাবে। নির্বাচিত সরকারের চেয়ে শক্তিশালী আর কোনো সরকার হতে পারে না বলেও মন্তব্য করেন তিনি। বলেন, ৩১ দফার মধ্যেই রয়েছে বাংলাদেশের ভবিষ্যৎ। রিপোর্ট করছেন সিকান্দার রেমান। ৫ আগস্টের পট পরিবর্তনের পর সিলেটে প্রথমবারের মতো রাজনৈতিক কর্মসূচিতে অংশ নিতে ঢাকা থেকে বিমানযোগে সিলেটে পৌঁছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সিলেটে হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহির মাজার জিয়ারত শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মির্জা ফখরুল বলেন, দীর্ঘ ১৫ বছর ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই সংগ্রাম করেছে বিএনপি। ৬০ লাখ নেতাকর্মীর বিরুদ্ধে মিথ্যা মামলা হয়েছে, কয়েক হাজার নেতাকর্মীকে হত্যা করা হয়েছে, গুম করা হয়েছে ১৭০০ বেশি মানুষকে। আমরা সবাই আশাবাদী যে এই নির্বাচনের মধ্য দিয়ে দেশ জাতি গণতন্ত্রে ফিরে যাবে। পরে নগরীর একটি কমিউনিটি সেন্টারে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রুহের মাগফিরাত কামনা ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিলে মির্জা আব্বাস বলেন, প্রশাসনের বিভিন্ন স্তরে ফ্যাসিস্টের লোক রয়েছে যারা নির্বাচন ছাড়া ক্ষমতায় থাকতে চায়। সচিবালয় থেকে শুরু করে জেলা উপজেলা প্রশাসনের বিভিন্ন স্তরে এখন পর্যন্ত শেখ হাসিনার লোকেরা রয়ে গেছে যারা এখন পর্যন্ত ষড়যন্ত্র করছে, যারা চাচ্ছে না যে বাংলাদেশে একটি সুষ্ঠু নির্বাচন হোক। এক শ্রেণীর লোক আছে ক্ষমতার গদিতে বসে নির্বাচনকে কিভাবে পিছানো যায় কিংবা নির্বাচন না দিয়ে কিভাবে অনেকদিন ক্ষমতা টিকে থাকা যায় সেই চেষ্টা তারা করছে। একই অনুষ্ঠানে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, আগামী ফেব্রুয়ারিতে নির্বাচনের মাধ্যমে দেশ রাইট ট্র্যাকে উঠবে, জনগণের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটবে। যত নির্বাচনের দেরি হবে তত বাংলাদেশ পিছিয়ে যাবে, বিনিয়োগ আসবে না, ইনভেস্টমেন্ট হবে না, আমার ছেলেদের জব অপরচুনিটি তৈরি হবে না, আমার মায়েরা মেয়েরা আরো বেশি নিরাপত্তা হারাবে, ডেমোক্রেসি আরো বাড়বে, জুডিশিয়াল সিস্টেম ভেঙে পড়বে, আইন শৃঙ্খলা পরিস্থিতি ভেঙে পড়বে। সেই জন্য দরকার একটা নির্বাচিত সরকার, যে সরকারের পেছনে মানুষ আছে, যে সরকারের পেছনে জনসমর্থন আছে। বিএনপি নেতারা বলেন, গণতন্ত্র পুনরুদ্ধারের প্রচেষ্টায় বিএনপির হাতেই সংস্কারের সূচনা। সিকান্দার রেমান, বাংলা ভিশন, ঢাকা। জুলাই আগস্টের মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও সাবেক পুলিশ প্রধান চৌধুরী আবদুল্লাহ আল মামুনের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হবে কিনা সে বিষয়ে আদেশ 10 জুলাই। বিচারপতি মোহাম্মদ গোলাম মুর্তুজা মজুমদারের নেতৃত্বে গঠিত 3 সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1 সোমবার এই আদেশ দেন। নাবিল জাহাঙ্গীরের রিপোর্ট। আরও এক ধাপ এগিয়েছে স্বৈরাচার সরকারের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও সাবেক পুলিশ প্রধান চৌধুরী আবদুল্লাহ আল মামুনের বিরুদ্ধে করা জুলাই আগস্টের মানবতাবিরোধী অপরাধের মামলার বিচার প্রক্রিয়া। সোমবার এই মামলার অভিযোগ গঠনের শুনানি শেষ হয়। এদিন রাষ্ট্র নিয়োজিত শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালের আইনজীবী অভিযোগ গঠনের শুনানিতে বলেন, এই মামলা রাজনৈতিক এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনে এর বিচার সম্ভব নয়। মানবতা বিরোধী অপরাধ এই দেশে কোনো যুদ্ধ হয় নাই। এই যে জুলাই আগস্টে কোনো যুদ্ধ সংগঠিত হয় নাই। এখানে একটি রাজনৈতিক যে পট পরিবর্তন এবং প্রতিহিংসা হিংসা তার প্রেক্ষাপটে এই ঘটনা। অতএব যেহেতু কোনো যুদ্ধ সংগঠিত হয় নাই, অতএব যুদ্ধ অপরাধ থেকে উদ্ভূত যে সমস্ত অপরাধ মানবাধিকার সেইটা এখানে সংগঠিত হয় নাই। পরে আসামি পক্ষের বক্তব্যের জবাব দেয় প্রসিকিউশন। দুই পক্ষের বক্তব্য শেষে অভিযোগ গঠন করা হবে কিনা সে বিষয়ে আদেশের দিন 10 জুলাই ধার্য করে ট্রাইব্যুনাল। 1973 সালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন, এটি একটি যুদ্ধ অপরাধ আইন এবং এটি যুদ্ধকালীন সময়ে সংঘটিত অপরাধের জন্য তৈরি করা হয়েছিল। এটি ছিল ওনাদের আর্গুমেন্ট। আমরা বলেছি এই আইনের সেকশন 3 সাবসেকশন 1 এখানে সুস্পষ্ট করে বলা আছে যে এই আইন প্রণয়নের আগে অথবা পরে যদি কোনো মানবতাবিরোধী অপরাধ সংঘটিত হয় এই বাংলাদেশের টেরিটরির মধ্যে, তাহলে এই ট্রাইব্যুনাল উক্ত অপরাধের বিচার করতে পারবেন। অতএব এটি যে যুদ্ধ অপরাধের আইন, এটি এই আইনের আগাগোড়ার কোথাও বলা নাই। অভিযোগ গঠনের আদেশ দেয়া হলে আনুষ্ঠানিকভাবে এ মামলার কার্যক্রম শুরু হবে।
এই 3 জনের বিরুদ্ধে জুলাই আগস্টের আন্দোলন দমনে 1400 জনকে হত্যার উস্কানি, প্ররোচনা ও নির্দেশ দেওয়া সংক্রান্ত সুপিরিয়র কমান্ড রেসপন্সিবিলিটি সহ 5টি নির্দিষ্ট অভিযোগ আনা হয়েছে। নাবিল জাহাঙ্গীর, বাংলা ভিশন, ঢাকা। ঠিক 1 বছর আগে আজকের এই দিনে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন রূপ নেয় বিক্ষোভে। বাংলা ব্লকেট কর্মসূচিতে অচল হয়ে যায় ঢাকার গুরুত্বপূর্ণ সড়ক। দাবি আদায়ে শিক্ষার্থীরা বর্জন করে ক্লাস পরীক্ষা। আরও উত্তপ্ত হয়ে ওঠে ঢাকা সহ দেশের বিশ্ববিদ্যালয়গুলো। সরকারি চাকরিতে প্রবেশে বৈষম্যের বিরুদ্ধে গড়ে ওঠা আন্দোলনে অংশ নেন অভিভাবকরাও, যা পরবর্তীতে ফ্যাসিস্ট হাসিনাকে ক্ষমতা ছেড়ে এক কাপড়ে পালাতে বাধ্য করে। রিপোর্ট ফরুক বাবুর। 24-এর কোটা সংস্কার আন্দোলন দেশের সব ধরনের সরকারি চাকরিতে প্রচলিত কোটা ভিত্তিক নিয়োগ ব্যবস্থার সংস্কারের রূপরেখা। 16 বছরের কর্তৃত্ববাদী শাসনের কাছে দেশের 18 কোটি মানুষ জিম্মি হয়ে পড়ে। কেড়ে নেওয়া হয় জনগণের কথা বলার অধিকার। বৈষম্য বিরোধী আন্দোলনে পতন হয় কর্তৃত্ববাদের, মুক্তি মেলে মানুষের। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন শুধু চাকরির ক্ষেত্রে অবাঞ্ছিত কোটা প্রথার বিরুদ্ধে নয়, এটি ছিল শ্বাসরুদ্ধকর অবস্থা থেকে দেশবাসীকে মুক্তির দিশাও। 1.5 দশকেরও বেশি সময় ধরে কর্তৃত্ববাদের থাবা দেশের সাংবিধানিক সব প্রতিষ্ঠানকে পঙ্গু করে দেয়, যার বিরুদ্ধে 24 সালের 7 জুলাই পালন হয় বাংলা ব্লকেট কর্মসূচি। প্রথম দিকে আপনাকে মনে হতো যে এই বুঝি আপনাকে এই আন্দোলনে যাওয়ার পেছনে আপনাকে হল ছাড়তে হবে, আপনাকে ছাত্রলীগের ট্যাগিংয়ের রাজনীতির অন্তর্ভুক্ত হইতে হবে, আপনাকে মনে হয় বাইরে বের করে দিবে, বা আপনাকে শারীরিক বা মানসিক নির্যাতনের যে দোয়ার বা উন্মোচন জায়গা আছে সেগুলি মনে হয় আরও বেশি সুবিধা হচ্ছে। তো আমরা প্রতিদিন লুকায় লুকায় আন্দোলনে যাইতে হইতো আমাদেরকে। কিন্তু যখন দেখা গেছে যে এই সময়টা ক্রিটিক্যাল সিচুয়েশনটা ক্রিয়েট হয়েছে, তখন আসলে ছাত্রলীগের চেয়ে সাধারণ শিক্ষার্থীরা আরও ঐক্যবদ্ধ জোট হয়েছে। তখন দেখা গেছে যে শিক্ষার্থীরা আগে ছাত্রলীগের প্রোগ্রামে, তো সেই শিক্ষার্থী তখন জুলাইয়ের আন্দোলনে যাইতেছে। তখন দেখা যাইতেছে যে 100 সেলের মধ্যে 5টা সেলে ছাত্রলীগের হয়ে 2টা সেলে ছাত্রলীগের, বাকি সব সেল একসাথে যখন হয়েছে, একটা ঐক্যবদ্ধ জোট যখন হয়ে গেছে, তখন কিন্তু ছাত্রলীগ আর এভাবে মানে প্রতিহত করার একটা সুযোগ পায় নাই। এদিন শিক্ষার্থীরা স্বৈরাচার বিরোধী ঐক্যের বার্তা দেয়। বিকেল 3টা থেকে বের হয় মিছিল। ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হল ঘুরে নীলক্ষেত, ইডেন কলেজ, পলাশী, বুয়েট, টিএসসি, বকশীবাজার হয়ে মিছিলটি শাহবাগ চত্বরে আসে। মিছিলে অংশ নেয় ঢাকার বিভিন্ন বিশ্ববিদ্যালয় সহ কলেজের শিক্ষার্থীরা। সাধারণ জনগণের জীবন একেবারে অতিষ্ঠ হয়ে উঠেছিল আর কি বিগত ফ্যাসিস্ট হাসিনা সরকারের আমলে। তো তাদের যেই ক্ষোভ বা রাগ, বা তারা কখনো আন্দোলনেও নামতে পারতো না, তারা একটা সুযোগ পেয়েছিল যে গণ আন্দোলন গড়ে তোলার। তখন কিন্তু দেশের সর্বস্তরের জনগণ এসে এটা কিন্তু একটা গণ আন্দোলনের রূপ নেয়। 7 জুলাই প্রায় 5 ঘন্টা রাজধানীর শাহবাগ থেকে বাংলা মোটর সড়ক অবরোধ রেখে বিক্ষোভ করে শিক্ষার্থীরা। দাবি আদায় না হলে ফার্মগেট পর্যন্ত রাস্তা অবরোধের হুঁশিয়ারিও দেয়া হয়। স্লোগানে দাবি তুলে ধরেন শিক্ষার্থীরা। সাধারণ জনগণের সহযোগিতা ছিল বলে সেই ব্লকেটগুলো অল্প জনগণের দ্বারাও সম্ভব হয়েছে, এবং কিছু কিছু ক্ষেত্রে আমরা দেখতে পেয়েছি, আমরা যখন ব্লকেটে ছিলাম মানুষজন বিভিন্ন কিছু দিয়ে, বিশেষ করে পানি, স্যালাইন বা দেখেছে যে এই বিস্কিট, এগুলো কিনে দিয়ে আমাদের বলছে যে তোমরা আসলে দেশ সংস্কার করতেছো, তোমরা এগিয়ে যাও, আমরা তোমাদের পাশে আছি। 7 জুলাই আলাদা কর্মসূচি পালন করে ঢাকা কলেজের শিক্ষার্থীরা। তারা অবরোধ করে সায়েন্স ল্যাবরেটরি মোড়। ঘোষণা আসে দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার। এদিকে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও কলেজে ক্লাস পরীক্ষা বর্জন এবং ছাত্র ধর্মঘট কর্মসূচি ধারাবাহিকতা অব্যাহত রাখে শিক্ষার্থীরা। আন্দোলনের খবর প্রচারেও সরকারের বাধার মুখে পড়ে দেশের প্রায় সব গণমাধ্যম। নানা চাপ উপেক্ষা করেও বাংলা ভিশন সহ অনেক সংবাদ মাধ্যম বস্তুনিষ্ঠভাবে দায়িত্ব পালন করে। চাপ প্রয়োগের অংশ হিসেবে সাময়িকভাবে 2 দফা সম্প্রচার বন্ধ করা হয় বাংলা ভিশনের। ফরুক বাবু, বাংলা ভিশন, ঢাকা। জুলাই ছাত্র জনতার গণঅভ্যুত্থানে নিহত শাহরিয়ার খান আনাস ও মেহেদী হাসান জুনায়েদের নামে রাজধানীতে সড়ক ও চত্বর উদ্বোধন করা হয়েছে। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উদ্যোগে রাজধানীর গেন্ডারিয়ার ধূপখোলা মাঠ সংলগ্ন সড়ক ও চত্বর উদ্বোধন করেন স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। এ সময় তিনি বলেন, আনাস ও জুনায়েদের মতো আরও অনেকেই ফ্যাসিবাদ মুক্ত নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখে নিজেদের জীবন উৎসর্গ করেছিলেন। আগামীতে আর কারো যাতে রাজপথে প্রাণ দিতে না হয় সেজন্য গণহত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার আহ্বান জানান তিনি। সড়ক
উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আক্তার। মূল্যস্ফীতি 8% গড়ার প্রত্যয় থেকে আসে। সেই বাংলাদেশ গড়ার জন্য শুধু দায়িত্বে আছে এই জন্য না, আমাদের এই জাতির একটা আজন্ম লড়াই করতে হবে এই বাংলাদেশ যেন আমরা গড়তে পারি, এবং এই প্রক্রিয়ায় যেন আমরা আমাদের শহীদদের প্রত্যয়ের কথা মাথায় রেখে, শহীদদের তারা ঠিক যেমন বাংলাদেশ চেয়েছিল এবং আগামীর বাংলাদেশে যেন আর কাউকে এভাবে জীবন দিতে না হয়। ফ্যাসিবাদের বিরুদ্ধে সবাই যেভাবে কাজ করেছে, কারো কথায় সেই ঐক্যে যাতে ফাটল না ধরে সে বিষয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন বিএনপি নেতা ইশরাক হোসেন। তিনি বলেন, ঐক্যে ফাটল ধরলে সবচেয়ে বেশি লাভবান হবে খুনি শেখ হাসিনা। রাজধানীর কোতোয়ালি থানা বিএনপি আয়োজিত সদস্য সংগ্রহ কার্যক্রম উদ্বোধন অনুষ্ঠানে অংশ নেন বিএনপি নেতা ইশরাক হোসেন। এ সময় তিনি বলেন, কোনো চিহ্নিত অপরাধী যেন বিএনপির সদস্য হতে না পারে সেদিকে সজাগ থাকতে হবে। তিনি আরও বলেন, দেশের অর্থনীতিকে ধ্বংসস্তূপে পরিণত করে গেছেন ফ্যাসিস্ট শেখ হাসিনা। সেখান থেকে উত্তরণ ঘটাতে ঐক্যবদ্ধভাবে কাজ করার বিকল্প নেই। ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন আয়োজনে অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আহ্বানও জানান তিনি। আমাদের অর্থনীতির যে অবস্থা, জনগণের যে দুরবস্থা, দেশকে যে ধ্বংসস্তূপ্ত অবস্থায় শেখ হাসিনা রেখে গিয়েছে, সেখান থেকে তো আমাদের উত্তরণ ঘটাতে হবে, সেখান থেকে তো আমাদেরকে দেশকে নতুন করে নির্মাণ করতে হবে। তা আমরা যে ফ্যাসিবাদী বিরোধী শক্তি, আমরা এই একটা বিষয়ে এক ছিলাম, সেই বিষয়ে আমরা এক রয়েছি, কিন্তু এর পাশাপাশি সবারই দায়িত্ব রয়েছে তারা কি কথাগুলো বলছে এবং তাদের কথার মাধ্যমে আমাদের এই ঐক্যের কোনো ভাঙন বা ঐক্যের কোনো ফাটলের সৃষ্টি হচ্ছে কিনা। কারণ যদি হয় তার একমাত্র লাভবান কিন্তু হবে খুনি স্বৈরাচারী ফ্যাসিস্ট হাসিনা। যত ধরনের চিহ্নিত অপরাধী, মাদক ব্যবসায়ী, চাঁদাবাজ, সন্ত্রাস, অস্ত্র ব্যবসায়ী এবং যারা সমাজে এক প্রকার দুষ্ট প্রকৃতির বলে পরিচিত, তাদেরকে কোনোভাবেই বিএনপির এই নতুন সদস্য সংগ্রহ কর্মসূচিতে কোনোভাবে অংশগ্রহণ করতে দেওয়া যাবে না। আওয়ামী লীগের কেউ যেন পরিচয় গোপন করে নির্বাচনে আসতে না পারে, নির্বাচন কমিশনের কাছে এমন দাবি জানিয়েছেন জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন এনডিএম এর চেয়ারম্যান ববি হাজ্জাজ। বিকেলে এনডিএম এর 5 সদস্যের প্রতিনিধি দল প্রধান নির্বাচন কমিশনার সিএসির সাথে সাক্ষাৎ করে তিনি এই দাবি জানান। ববি হাজ্জাজ বলেন, সরকারের নির্বাহী আদেশে কার্যক্রম বা নিবন্ধন স্থগিত থাকা রাজনৈতিক সংগঠনের কেন্দ্রীয় জেলা উপজেলা পর্যায়ের কমিটির সদস্য এবং অঙ্গ সংগঠনের কেন্দ্রীয় কমিটির কোনো সদস্যকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য অযোগ্য ঘোষণা করতে হবে। আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে জাতীয় নির্বাচনের তারিখ নির্ধারণের আহ্বান জানান তিনি। নির্বাচনী ব্যয়সীমা বাড়িয়ে 40 লাখ টাকা করার দাবিও এনডিএম এর চেয়ারম্যানের। এদিন নির্বাচন কমিশনের সিএসির সাথে সৌজন্যে সাক্ষাৎ করেন বাংলাদেশের আম জনগণ পার্টির আহ্বায়ক ডক্টর মোহাম্মদ রফিকুল আমিন। আশাবাদী সর্বাধিক ভোটার আপনার ভোট কেন্দ্রে নিরাপদে ভোট দিতে পারবে। আমাদেরকে যদি নিবন্ধন দেওয়া হয়, আমরা রাজনীতিতে একটা নতুন চমক সৃষ্টি করতে চাই, একটা নতুন ধারা আনতে চাই রাজনীতিতে। নিষিদ্ধ অর্গানাইজেশন যখন বলছি বা রাজনৈতিক সংগঠন যখন বলছি, আমরা আওয়ামী লীগ নিয়েই কথা বলছি, যে তাদের কার্যকরী পদধারী বড় অফিসার যারা ছিলেন তারা যেন ওই নাম লুকিয়ে নির্বাচন প্রসেসে না আসতে পারেন, এইটার ব্যবস্থা করা। এইটা আমরা একটা ডিমান্ড মাননীয় প্রধান নির্বাচন কমিশনের কাছে জানিয়েছি। সরকারের ভূমিকায় জনগণ এখনো সংশয় আছে। নির্বাচনে লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিতের দাবি জানিয়েছে বাংলাদেশ জামাত ইসলামী। 19 জুলাই সমাবেশ উপলক্ষে সহরাওয়ার্দী উদ্যান পরিদর্শন শেষে একথা বলেন দলের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার। 7 দফা দাবিতে দলের জাতীয় সমাবেশ সফল করতে সকালে কেন্দ্রীয় নেতাদের সাথে নিয়ে মাঠ পরিদর্শন করেন জামাতের সেক্রেটারি জেনারেল। মঞ্চের স্থান নির্ধারণ সহ আনুষঙ্গিক নানান বিষয়ে খোঁজ খবর নেন তিনি। পরে ব্রিফিংয়ে অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার জানান, এ মাসের মধ্যে জুলাই সনদ ঘোষণা, গণহত্যার বিচার দৃশ্যমান ও অবাধ সুষ্ঠু নির্বাচন সহ 7 দফা দাবিতে সমাবেশে থাকবেন ঢাকার আশেপাশের জেলা সহ দেশের সব জেলার জামাতের ইসলামের নেতাকর্মীরা। জাতীয় নির্বাচনের আগে আবারও স্থানীয় নির্বাচনের দাবি জানান তিনি। জামাত নির্বাচন চায়, তবে যেন তেন নির্বাচন হলে তা মেনে নেওয়া হবে না বলে আবারও হুঁশিয়ার করে দেন অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার। 3 দফা দাবিতে রাজধানীর কাকরাইল মসজিদ মোড়ে অবস্থান নিয়ে আন্দোলন করা চাকরিচ্যুত বিডিআর সদস্যদের জল কামান ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে
ছত্রভঙ্গ করে দেয় পুলিশ। দুপুরে বিডিআর সদস্যরা যমুনা অভিমুখে যাবার চেষ্টা করলে পুলিশ তাদের বাধা দেয়। এ সময় সাবেক বিডিআরের বেশ কয়েকজন সদস্য ও কয়েকজন পুলিশ আহত হন। আটক করা হয়েছে কয়েকজনকে। উজ্জ্বল দাসের ক্যামেরায় রিপোর্ট করছেন জিয়া খান। কাকরাইল মসজিদ মোড়ে অবস্থান নেওয়া চাকরিচ্যুত বিডিআর সদস্যদের ছত্রভঙ্গ করতে সাউন্ড গ্রেনেড ব্যবহার করে পুলিশ। এ সময় জলকামানও ব্যবহার করা হয়। স্থানটিতে 144 ধারা জারি থাকায় আন্দোলনকারীদের সরে যেতে 10 মিনিট আলটিমেটাম দেয় পুলিশ। গ্রাউন্ড হচ্ছে এখানে 144, এখানে তো সমাবেশই করা যায় না, তারপরে ওরা জোর করে আসছে। আমরা বলছি যে ওদের যে দাবি সেটা তো মানলামই, যে 5 জন আমরা হচ্ছে মন্ত্রণালয়ে পাঠিয়ে দিচ্ছি, তা আপনারা কথা বলেন, তাই মন্ত্রণালয়ে পাঠিয়ে দিচ্ছি, এরপরে যাবেন না, তাহলে কখন যাবেন? আন্দোলনকারীরা উঠে যেতে না চাইলে বল প্রয়োগ শুরু করে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এ সময় বেশ কয়েকজন আহত হয় এবং আটকও করা হয় কয়েকজনকে। আমার কেন এই চাকরিটা কাটিয়ে নিল? আমার জীবনে কি আছে? আমার জীবন তো শেষ করে দিয়েছে। এর আগে সোমবার 11:30টার দিকে শাহবাগ থেকে বিক্ষোভ মিছিল নিয়ে যমুনার দিকে রওনা হয় চাকরিচ্যুত বিডিআর সদস্যরা। পরে পুলিশের বাধায় কাকরাইল মসজিদ মোড়ে অবস্থান নেয় তারা। যতক্ষণ না পর্যন্ত আমাদের দাবি দাওয়া মেনে না হয়, প্রধান উপদেষ্টার পক্ষ থেকে আমরা কখনো ইতিবাচক কোনো সাড়া না পাই, ততক্ষণ আমরা এখানে অবস্থান করবো। শেষ কথা একটাই, হয় মরবো নয় বাঁচবো। আমাদের তো 17 বছর আগে হাসিনা মাইরে ফেলেছে, কিন্তু এখন ডক্টর ইউনূস সাহেব আমাদেরকে বলছিল, আশ্বাস দিয়েছিল প্রথমে বিডিআর এর পুনর্বিচার করবে, কিন্তু এখন পর্যন্ত কোনো কিছুই করে নাই। আমরা চাই অপরাধীদের বিচার হোক, কিন্তু যারা নিরপরাধী তাদেরকে চাকরিতে ফেরত নেওয়া হোক। এখানে কিন্তু তোষর সচিবালয় মন্ত্রণালয় বসে আছে, এই তোষরটা যদি আমাদের দাবি দেওয়া করে মেনে নেয়, তাহলে তাদের বিপক্ষে বিচারটা চলে যায়। গেল 16 বছরের অমানবিক জীবনযাপনের কথা জানান তারা। আমার স্বামীদেরকে জেলখানা থেকে বের করব, এটা আমাদের আশা প্রত্যাশা। অনেক প্রচারে এরা অনেক অত্যাচার করে আমার স্বামীরে মারছে, তো আমার সন্তান নিয়ে আমি খুব কষ্ট করতেছি। আমরা চাই সব বিডিআর অধিকার ফিরে পাক। আশ্বাস নয়, এবার দাবি বাস্তবায়ন করে রাজপথ ছাড়ার ঘোষণা তাদের। চাকরি ফেরত সহ কয়েকটি দাবিতে গত 1 মাস ধরেই রাজপথে আন্দোলন করছেন বিডিআরের চাকরিচ্যুত সদস্যরা। তাদের অভিযোগ, নানা আশ্বাসে তাদের সঙ্গে টালবাহানা শুরু করেছে এই সরকার। তবে এবার আর কোনো আশ্বাস নয়, তাদের দাবি পূরণ করে রাজপথ ছাড়বেন তারা। জিয়া খান, বাংলা ভিশন, ঢাকা। বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর আহসান এইচ মনসুর জানিয়েছেন, ব্যবসার ধরন ও ঝুঁকি বিবেচনায় কেন্দ্রীয় ব্যাংকের নজরদারির অংশ হিসেবে 61 ব্যাংকে 12টি ভাগে ভাগ করা হবে। রাজনীতি পরিশুদ্ধ না হলে ব্যাংক ও আর্থিক খাতে রাজনৈতিক প্রভাব ও অস্বচ্ছতা দূর করা কঠিন বলেও মন্তব্য করেন তিনি। ঝুঁকি ব্যবস্থাপনায় প্রাতিষ্ঠানিক নজরদারি বা রিস্ক বেসড সুপারভিশন বিষয়ে এক সংবাদ সম্মেলনে একথা বলেন তিনি। গভর্নর জানান, ডুবতে বসা ব্যাংকগুলোকে টেনে তুলতে ইতিমধ্যেই 20টি ব্যাংকের বিশেষ নিরীক্ষা কার্যক্রম শেষ হয়েছে। বাকিগুলো ডিসেম্বরের মধ্যে শেষ করে 2026 সালের শুরু থেকে ঝুঁকি ব্যবস্থাপনার বিশেষ পদ্ধতি চালু করা হবে। এক প্রশ্নের জবাবে গভর্নর জানান, রাজনৈতিক চাপ ব্যাংক খাতে সমস্যা তৈরি করে, তাই আগামীতে আর রাজনৈতিক হস্তক্ষেপ হতে দেওয়া হবে না। এক্সিম ব্যাংক সহ 6টি ব্যাংককে একীভূত করার প্রশ্নে জানান, কোনো ব্যাংক ঘুরে দাঁড়ানোর ব্যাপারে সুনির্দিষ্ট পথনকশা দেখাতে পারলে তাদেরকে এই প্রক্রিয়ার বাইরে রাখা হবে। গভর্নর জানান, চালের দামে অস্বস্তি থাকলেও মূল্যস্ফীতি শীঘ্রই 8% নেমে আসবে। ব্যাংকিং খাতে নজরদারির জন্য বিশেষ পদ্ধতি চালুর ঘোষণা দেন তিনি। 360 ডিগ্রি সুপারভিশন, অর্থাৎ সবকিছুই এই গ্রুপগুলোই করবে। এখন অফ সাইট, অন সাইট, দিস সাইট এগুলো হবে না, সবগুলোকে একসাথে করেই 360 ডিগ্রি সুপারভিশন হবে। এবং রাজনৈতিক হস্তক্ষেপ আগের মতো ওইভাবে না হয়, তাহলে অবশ্যই এটাকে আইডেন্টিফাই করা যাবে। কেন যাবে না? আগে কি আইডেন্টিফাই আমরা করতে পারিনি? আমরা তো করেছি, কিন্তু করে তো কোনো লাভ হয়নি, কারণ রাজনৈতিকভাবে সেখানে কাজ করতে দেওয়া হয়নি। তো সেই জায়গাটায় পরিবর্তন অবশ্যই রাজনীতিবিদদেরই করতে হবে। একটা দেশ তো সেন্ট্রাল ব্যাংক তো দেশ চালাবে না, দেশ চালাবে তো সরকার। সংবাদ শেষ করব ক্রাউন সিমেন্ট শিরোনামগুলো আরো একবার জানিয়ে। জরুরি অবস্থা জারি, রাজনৈতিক হাতিয়ার হবে না, একমত সব দলই। সংশোধনের ভার নির্বাচিত সংসদের জন্য রাখার পক্ষে বিএনপি। নির্বাচিত সরকারের চেয়ে শক্তিশালী কোনো সরকার হতে পারে না, 31 দফাতে বাংলাদেশের ভবিষ্যৎ, বললেন মির্জা ফখরুল। মানবতাবিরোধী অপরাধের অভিযোগে শেখ হাসিনা, আসাদুজ্জামান খান কামাল, সাবেক আইজিপি মামুনের বিরুদ্ধে চার্জ গঠনের আদেশ 10 জুলাই।
রাষ্ট্র সংস্কারের মধ্য দিয়ে নতুন বাংলাদেশ গঠন করতে চায় এনসিপি, জানালেন নাহিদ ইসলাম। কেন্দ্রীয় শহীদ মিনার থেকে ইস্তেহার ঘোষণা 3 আগস্ট। ঐক্যে যেন ফাটল না ধরে সতর্ক থাকার আহ্বান ইশরাক হোসেনের। পরিচয় লুকিয়েও আওয়ামী লীগের কেউ যেন ভোটে আসতে না পারে, ইসিকে এনডিএম এর তাগিদ। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ রাত 10:30টায়। এর আগে 9টায় রয়েছে নিউজ 20, দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। ধন্যবাদ।